কোলাহলপূর্ণ শহরের নিকষ কালো আকাশ, আর তারই পশ্চিম দিগন্তে এক টুকরো কুমারী চাঁদ লাজুক ভঙ্গিতে মাথা তুলে আছে। দেখে মনে হচ্ছে অনিন্দ সুন্দর এক কিশোরী তার রূপালী আঁচল মেলে ধরেছে খোলা আকাশের বুকে। চারপাশে এক অদ্ভুত নীরব আনন্দ। গলির মোড়ে মোড়ে কেনাকাটার কোলাহল ধীরে ধীরে স্থিমিত হয়। হাওয়ায় ভেসে বেড়ায় শ্যামাই আর চিনির মিষ্টি গন্ধ। ওই চিকন চাঁদ ঈদের আগমনী সুর হয়ে ভেসে আসে, এক ফালি আলো যার সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘ প্রতীক্ষার পূর্ণতা, ভালোবাসার নরম আবেশ, সারা মাসের সাধনা, ত্যাগ আর প্রার্থনার পর এই চাঁদই ঘোষণা দেয় আগামীকাল নতুন আনন্দের সকাল, পবিত্রতার নতুন সূচনা। শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত প্রত্যেকটি কোণা নতুন সাজে সাজানো। আকাশে ভেসে বেড়াচ্ছে সারি সারি ফানুস। দূর দূরান্ত থেকে ভেসে আসছে আতশবাজির শব্দ, বাচ্চাদের হাসি ঠাট্টা, আর বাতাসে ভেসে বেড়াচ্ছে মেহেদির সুঘ্রাণ। সাগর আর নেহাল যখন তার চাচার বিল্ডিং এর নিচে এসে থামে তখন মধ্যরাত, অথচ পুরো বিল্ডিংটা তখনও সজাগ। ছাদ থেকে ভেসে আসছে মানুষের কোলাহল। নেহালের কালো গাড়িটা যখন গেট পেরিয়ে গ্যারেজে ঢোকে, যারার আনমনা মন তখনই সেটা খেয়াল করে। মনটা ভীষণ খারাপ। যতই চারদিকে হাসি ঠাট্টা থাকুক না কেন, ভেতরে ভেতরে কিছু একটা তাকে পোড়াচ্ছে। ওই গাড়িটা দেখে সে আর দেরি করল না। কেন জানি মনে হচ্ছে মানুষটা তার জন্য এসেছে। তড়িৎ বেগে উঠে দাঁড়ালো যারা। সময় ব্যয় না করে লিফটের দিকে পা বাড়ালো। সাগর আর নেহাল লিফটের জন্য অপেক্ষারত। পাশের লিফটটা নষ্ট। নেহাল বুঝে পায় না এই বাসায় সবসময় খালি লিফটটাই নষ্ট থাকে কেন। বিরক্তি বাড়ছে তার, মনটা চূড়ান্ত অস্থির হয়ে আছে। যত সামনে এগোচ্ছে ততই যেন অস্থিরতা বাড়ছে। দুরু দুরু করছে বুক। বেইমান মন না চাইতেও সাক্ষাৎ চাইছে এক রমণীর। লিফটের নিজস্ব শব্দ দূরেই খুলে গেল তা। একদম আচানক সামনে ভেসে এলো এক অনাকাঙ্ক্ষিত মুখশ্রী। নেহাল একবার দেখলো সেই উজ্জ্বল শ্যামবর্ণা মুখটা। সাত পাঁচ না ভেবে নিজেকে নিয়ন্ত্রণে রাখলো। এই রমণের দিকে তাকিয়ে থাকার কোনো অধিকার তার নেই, কিন্তু মস্তিষ্ক এই কথা বললেও মনটা মানতে নারাজ। সাগর আর নেহাল দুজনেই যেন বেশ অপ্রস্তুত হয়ে পড়েছে। যারার সাথে তার দেখা হয়েছে একবার, বাদ বাকি কথা গালিবার নেহাল থেকেই জেনেছে। সাগর চোরা চোখে একবার ভাইয়ের দিকে তাকালো, তারপর নেহালের দৃষ্টি আকর্ষণ করতে গলা খাকারি দিল। কাজও হলো তাতে। নেহাল ঘাড় ঘুরিয়ে তাকালো সাগরের দিকে, চোখে প্রশ্ন, একে এত রাতে আপনারা আমাদের বাসায়? নেহাল না চাইতেই ফট করে উত্তর করল, সরি মিস, বিল্ডিংটা আপনার একার না, আমাদেরও সমান অধিকার আছে। তা তো অবশ্যই। তা এত রাতে কেউ আসে? বাসাটা যেহেতু আমাদের, তাই যখন খুশি তখন আসবো। আপনার কোনো সমস্যা মিস চার চোখওয়ালি? যারা রেগে মেগে বোম হয়ে গেল। সমস্যা কি এই লোকের সবসময় এই অদ্ভুত নামে ডাকে? সে রাগে ফুঁসে উঠে বলল, সমস্যা আমার না মিস্টার, আপনার। আমার চোখে কোনো চশমা নেই, তা এমন উদ্ভট নামে ডাকছেন? সাগর চুপ রইল দুজনের মধ্যে। সে যে আগ বাড়িয়ে লিফটে উঠে যাবে তাও পারছে না। তার মনটাও তো ভালো না। আজ সারাদিন একবারও বউকে কাছে পায়নি, একটু আদর করতে পারেনি। কোথায় সে ভাবছে দ্রুত বাসায় যাবে, বউকে কষে একটু আদর করবে। রাতটা তো ফুরিয়েই যাচ্ছে। সাগর এবার নিজেরই গোমট স্বরে বলল, আপু, আসলে আমরা এখানে একটু কাজে এসেছি, পথটা ছালে একটু সুবিধা হতো। জারার হাসি হাসি মুখটাতে আষাঢ়ের মেঘ নেমে এলো। সে তো অন্য কিছু ভেবেছিল। পাশে নিহাল গা ছাড়া ভাব নিয়ে দাঁড়িয়ে, বলছে না কিছুই। নিহালের নির্লিপ্ততা যেন জারাকে আরও পড়াচ্ছে। লোকটা একবার জানতেও চাইল না যে সে ফোন দেয়নি কেন, নাকি যারা তাকে নিয়ে যেমন ভাবে এই লোক তেমন করে ভাবে না। হয়তো সেদিন ফরমালিটি দেখাতেই কার্ড দিয়েছিল। নিহালকে কিছু বলতে না দেখে অভিমানী মন আহত হলো। কোথায় সে দৌড়ে এসেছে লোকটার সাথে একটু কথা বলবে বলে, আর সে যারা কথা বাড়ালো না, সরে দাঁড়ালো লিফটের সামনে থেকে। নেহাল আগে আগে গেল। সে ঠিকই যারার অস্থিরতা টের পেয়েছে। হাসি হাসি মুখটা কেমন অন্ধকার হয়ে গেছে সেটাও নজরে এসেছে। সাগর আর যারার অগোচরে মৃদু হাসলো সে। তবে লিফটে উঠে ঘুরে দাঁড়াতে দাঁড়াতে নিজেকে আবারও গম্ভীর করে নিল। যারা তখনও তার দিকে তাকিয়ে। লিফট বন্ধ হয়ে যাবে সেই মুহূর্তে তড়িঘড়ি করে সেও গেল ভেতরে। কর্কশ কণ্ঠে বলল, আপনার কেমন এতটুকু ম্যানার্স নেই? ঈদের দিন যে শুভেচ্ছা জানাতে হয় সেটাও জানেন না?
আমাদের না হয় ম্যানার্স নেই ম্যাডাম, আপনার তো ম্যানার্সের ফ্যাক্টরি। আপনি কেন ঈদের শুভেচ্ছা জানালেন না? নেহালের উত্তরে যারা একটু দমে গেল। ঠিকই তো, সে নিজেও তো কিছু বলেনি। সাগর নেহাল দুজনের জারার মন নত মুখবাণী তাকিয়ে ঠোঁট টেপে হাসে। সাগর আর নেহালকে বেশি খোঁজাখুঁজি করতে হয়নি। 4-5টা রিপোর্ট তারা বেড সাইড টেবিলের ওপরেই পেয়ে যায়। ঘুরে ঘুরে দেখে ঘরে আরও কোনো কিছু আছে নাকি নিয়ে যাওয়ার মতো। তেমন কিছু না পেলেও উষার আর নাহিদ ভুইয়ার কয়েকটা জামা কাপড় পেল। কাবার্ডেও ব্যাগও ছিল, তাই সঙ্গে নিয়ে নিল। যখন বের হবে তখনই আচমকা কলিং বেল বেজে ওঠে। নেহালের কপালে গুটি কয়েক ভাঁজ পড়ে। সাগরকে রেখে সে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতেই আবারও দৃশ্যমান হয় কাঙ্ক্ষিত মুখ। ট্রে হাতে দাঁড়িয়ে শ্যামাই আর পুডিং নিয়ে এসেছে। যারা এমনভাবে নেহালকে পাশ কাটিয়ে ঘরে ঢুকলো যেন কেউ ছিলই না সামনে। নেহাল ঠোঁট কামড়ে হাসে যারার এমন আচরণে। সাগর ড্রয়িং রুমেই ছিল। টেবিলের ওপরের ট্রেটা রাখতে রাখতে যারা বলে, ঈদের দিন এসেছেন আমাদের বাসায়, খালি মুখে তো ফিরে দিতে পারি না, তাই না? তাই টুকটাক যা আয়োজন করেছি ছিল তাই নিয়ে এসেছি। সাগর কৃতজ্ঞতা প্রকাশ করে হাসতো খানিকটা। শুক্রিয়া আপু, এসবের কোনো দরকার ছিল না। সন্ধ্যার পর থেকে এটা সেটা খাওয়া হচ্ছেই। তাতে কি, আমাদের বাসায় তো আর খাওয়া হয়নি। আর কথা বাড়াবেন না তো, খেয়ে নিন। নেহাল তখনও দরজায় ঠেস দিয়ে দাঁড়ানো। যাক, মেয়েটার ঘটে তাহলে শয়তানি ছাড়া বুদ্ধিও আছে। সাগর নিজেও আর না করতে পারেনি। মেয়েটা নিয়ে এসেছে ফিরিয়ে দিলে খারাপ দেখায়। তবে নেহালকে এগোতে না দেখে সেও সেভাবেই বসে থাকে। সাগর নেহাল দুজনেই একটু পুডিং খেলো, শুধু খাওয়ার পরিমাণ খুবই অল্প। সবশেষে ঘর ছেড়ে বের হওয়ার জন্য তৈরি হলো। যারা এগিয়ে গিয়ে টেবিল থেকে ট্রেটা হাতে নিতেই নেহালের বিড়বিড় করে বলা বাক্যটা কর্ণকুহর হয়। নেহাল বিড়বিড় করে বলছে, নাম্বার দিয়েছিলাম, কল দেননি, আর এখন আদিক্যতা দেখাতে এসেছেন? যারা প্রত্যুত্তরে কিছু বলল না, দরজার বাইরে এসে ঠায় দাঁড়িয়ে রইল। সাগর মৃদু হেসে বলল, আমাদের বাসায় কিন্তু আপনার দাওয়াত রইল আপু, অবশ্যই আসবেন, কেমন? সাগর কথা শেষ করি আগে আগে লিফটের দিকে এগিয়ে গেল। সাগরের কথায় যারাও বিড়বিড় করল, মাথা মোটা, দাঁত দিল অথচ ঠিকানা দিল না, কুঞ্জুস। নেহালও এগিয়ে যাচ্ছিল, কিন্তু তার আগে একটু মৃদু স্বর শুনতে পেল। কার্ডটা আসলেই আমি হারিয়ে ফেলেছিলাম, তাই কল দিতে পারিনি। নেহাল কিছু বলল না, একদম জোর কদমে এগিয়ে এসে থামলো জারার সামনে। পকেট থেকে ফোনটা বের করে সাবলীল ভাবেই সেটা এগিয়ে দিল জারার দিকে। যারা অবাক হয়, ফোনের দিকে তাকিয়ে আবারও নেহালের দিকে তাকায়। জারার ভ্রু জোড়া কুচকে জিজ্ঞাসু দৃষ্টিতে নেহালের দিকেই তাকিয়ে। নেহাল চোখে ইশারা করল হাতে রাখা ফোনের দিকে, ধীর স্বরে বলল নাম্বার। এতক্ষণে যেন ব্যাপারটা বোধগম্য হলো জারার। মুচকি হেসে সেও ফোনটা হাতে নিয়ে নিজের নাম্বার টাইপ করতে থাকে। কাজ শেষে ফোন এগিয়ে দিতে সেটা পকেটে পুরে সামনে এগোতে থাকে। যারা অপলক তাকিয়ে থাকে সেদিকে। এরই মধ্যে ভেসে আসে নেহালের গমগমে স্বর, বলা কথা, ধানমন্ডি এলিফ্যান্ট রোড 3 নাম্বার দোতলা বাড়ি, খানভিলা। যারা থতমত খায় নেহালের কথায়। কি বলল? বাসার ঠিকানা দিল লোকটা। তাহলে কি যারার কথা সে শুনে ফেলেছে? যারার চোখে মুখে হতবাকতা। নেহাল পেছনে ঘুরে ঠোঁট কামড়ে দুষ্ট হাসে, বাম চোখ টিপে দেয়। রাদীপ সাদা বাসায় পৌঁছেছে পর থেকেই সাদা ফারিসার যুদ্ধ শুরু হয়ে গেছে। দুটো একদণ্ড চুপচাপ থাকতে পারে না। এই যেমন আরিশা এক হাত পুরোটা মেহেদি নিজে দিচ্ছে, আরেক হাতে উষা দিয়ে দিয়েছে। উষা যেটা দিয়েছে ওইটা শুকিয়ে গিয়েছে, কিন্তু আরিশার দেওয়া হয়নি এখনো। হাতের তালুর ডিজাইন শেষ আঙ্গুলে দিবে ঠিক সেই মুহূর্তে সাদা হুড়মুড়িয়ে এসে বসে আরিশার পাশে, হাত দুটি টেনে নিয়ে বলে, দেখি কেমনে মেহেদি দিলি। বলি উল্টে পাল্টে হাত দেখাতে থাকে। কিন্তু হতাশার বিষয় হলো কোথাও সাদাফের নাম নেই। মুহূর্তেই যেন ফুরফুরে মেজাজটা বিগড়ে যায়। সে টিস্যুও নেয় না, নিজের হাতের সাহায্যেই আচারও পুরো হাতের মেহেদি লেপটে দেয়। আরিশা হতবাক, যেন সে বুঝতেই পারছে না কি ঘটলো এই মুহূর্তে। ব্যাপারটা বোধগম্য হতেই নিজের 2 হাতের সাহায্যে সাদাফের গাল খামচে ধরে। সেই সাথে ঘর কাঁপিয়ে চিৎকার দিয়ে ওঠে। মারিয়া জামানার লিপি বেগম কিচেন থেকে দৌড়ে আসে ড্রয়িং রুমে। কি হলো তা দেখতে। একচুট ঝগড়া তখনই হয়ে গেছে। সাদাফ এখন কিছুটা গুটিয়ে গুটিসুটি মেরে বসে আছে নিজের রুমে। আরিশার ওই মেহেদিটা ইনস্ট্যান্ট মেহেদি ছিল।
মামিমারা গাঢ় রং পছন্দ করে বলেই সেই মেহেদি দিয়ে উষা আর আরিশা দুজনকে মেহেদি দিয়ে দিয়েছে। কালার ভালো বলে নিজের হাতেও একটু দিচ্ছিল সে, কিন্তু শান্তি পেল কই? ছেলেটা সব নষ্ট করে দিল। ফলস্বরূপ সাদাফের দুই গালই গাঢ় লাল হয়ে আছে। সাবান দিয়ে কয়েকবার ঘষেছেও তবুও উঠছে না। বেচারা বড়ই অসহায় এখন। কাল ভালো ভালো ছবিও সে তুলতে পারবে না। মানুষের সামনে যাবে কি করে এই গাল নিয়ে? মেয়েটার প্রতি এবার রাগটা তরতরিয়ে বাড়ছে। সেও এই মেয়েকে ছেড়ে দেবে নাকি? রাস্তা খালি থাকায় খুব দ্রুতই বাসায় ফিরতে পেরেছে সাগর আর নেহাল। এখন আবার আরিশাকে নিয়ে নিজেদের বাসায় যেতে হবে। কলিং বেল বাজতে আরাফ দরজা খুলে দিল। সাগর নির্লিপ্ত ভঙ্গিতেই পা বাড়িয়েছিল সামনে, কিন্তু সামনে তাকাতেই পা জোড়ার গতি শিথিল হয়। অন্তপুটে খেলে যায় একরাশ মুগ্ধতা। তার আত্মহরিণী তার দেওয়া প্রথম শাড়িটা গায়ে জড়িয়েছে। ভাবতেই মনের মাঝে শীতল স্রোত বয়ে যাচ্ছে। সাগর কেমন নির্নিমেষ তাকিয়ে থাকে উষার দিকে। ওই শুভ্র আলোনে খয়েরি রঙের সোনালি পাড়ের শাড়িটা অন্য এক মায়ায় আলো ছড়িয়ে দিয়েছে চারপাশে। শিউরি ভেজা ভোরের মতো নিটল মুখে খয়েরির গাঢ়তা আর সোনালি ঝলক মিলেমিশে এক স্বর্গীয় আবেশ তৈরি করেছে। দেখে মনে হচ্ছে রূপকথার কোনো অচেনা পরি ভুল করে এসে দাঁড়িয়েছে পৃথিবীর ভিড়ে, নিজের সৌন্দর্যে চারপাশকে নিঃশব্দ করে দিয়ে। সাগরের হৃদস্পন্দন গাঢ় হয়, পা দুটি অসাড় হয়ে আছে, দেহের শক্তি ফুরিয়ে এসেছে। তাকে মারতেই বুঝি এত আয়োজন উষার। উষা কি ভেবেছে তার সাগর ভাই যাওয়ার আগে তাকে লক্ষ্য করেনি? বেশ লক্ষ্য করেছে। সেটা এই অবোধ মেয়েটা বুঝলে তো? বুঝলে কি আর তখন ওইভাবে ইগনোর করত? ইগনোরের কথাটা মাথায় আসতেই মস্তিষ্ক সচকিত হয়, রাগটা জ্বলে ওঠে। মুহূর্তেই নজর সরিয়ে ফেলে সাগর, হাঁটা ধরে ঘরের উদ্দেশ্যে। উষা নিজের মতে মেহেদি দেওয়া শেষ, শুকিয়েও গেছে কখন। এখন আবারও মারিয়া জামানের হাতে মেহেদি দিতে ব্যস্ত, তাই আর চোখ তুলে তাকায়নি সে। আর এই সুযোগে অনেকটাক্ষণ সাগর উষাকে দেখতে পেরেছে। উষার সম্বিত ফিরে লিপি বেগমের কথায়। লিপি বেগম আর মারিয়া জামার মাত্রই হাতের কাজ শেষে বাচ্চাদের সাথে এসে বসেছে। বড়াম্মুর কথা চট করে মাথা তুলে উষা, নজর তার সায়ন্দ্রিনের আব্বুর ওপরেই স্থির। সে যে শাড়ি পরেছে এটা কি দেখেনি লোকটা? তার দিকে তাকায়নি, খেয়াল করেনি তাকে। সে তো শাড়ি খুলে ফেলত, কিন্তু আরিশা এখন আছে তাই খোলেনি। আবার সাগর ভাইও রেগে আছে তাই তো বুদ্ধি করে এই শাড়িটা পরেছে সে, কিন্তু তাই লোকটা তাকে এক পলক দেখেনি। এখনো কেমন মায়ের দিকে তাকিয়ে কথা বলছে, যেন আশেপাশে কেউ নেই। আসছি, খাবার দিয়ে যেও। নেহাল নিজেই ফ্রেশ হতে চায়। লিপি বেগম তখন মারিয়া জামানের থেকে শুনেছে দুজনের কথা, তাই নিজে থেকেই আগ বাড়িয়ে বলেন। শাশুড়ির কথায় উষার মুখে কিছুটা রক্তিম আভা ফুটে ওঠে। সবার সামনে এভাবে বললে তো লজ্জা লাগবেই। উষা কিছুটা সময় নেয়। মেহেদি দেওয়া যখন হাফ শেষ হয়েছে তখন নেহাল এসে বসেছে টেবিলে। উষা নিঃশব্দে উঠে দাঁড়ায়, কিচেন থেকে সব এনে রাখে নেহালের সামনে। হাসি মুখে নিজেই খাবার বেড়ে দেয় ভাইকে। নেহাল বসে থাকে সাগরের অপেক্ষায়। সে এলেই খাওয়া শুরু করবে। উষা সাগরের জন্য খাবার সাজায়নি, সাগর এলেই সাজিয়ে দেবে। সাগর গায়ের জামা বদলে ট্রাউজার আর টি শার্ট পরে নেয়। ফ্রেশ হয়ে এসে বসে ডাইনিংয়ে। প্রতিটা পদক্ষেপ তার নিঃশব্দে ফেরা। উষা বেশ লক্ষ্য করেছে সাগর কথাও বলছে না, তার দিকে তাকাচ্ছেও না। আহত হয় উষা, অনুশোচনা হয় তার। তখন কথা শুনলে আর এমন হতো না। লোকটা কি আর করত? না হয় একটু আদরই করত। সাগর চেয়ারে বসতেই উষা প্লেট এগিয়ে দেয়, কিন্তু উষাকে অবাক করে দিয়ে সাগর উষার হাত থেকে ছো মেরে নিয়ে নেয়। নিচে থেকেই প্লেটে খাবার সাজিয়ে খাওয়া শুরু করে। উষার বুকটা মুচড়ে উঠেছে, কান্নাগুলো দলা পাকিয়ে এসেছে। চোখ ফেটে কান্না করতে ইচ্ছে করছে। নিঃশব্দে দুফোঁটা অশ্রু গড়িয়েও পড়েছে। নিহাল অসহায় নেত্রে দেখে একবার বোনের কান্না মিশ্রিত মুখশ্রী। উষা আর দাঁড়ায় না সেখানে, আরিশাকে উদ্দেশ্য করে বলে, আপু আমার মাথা ব্যথা করছে, ঘুমোতে গেলাম আমি, সাবধানে যেও, কাল দেখা হবে। কোনো মতে ধরা গড়ায় কথাটা শেষ করে রুমের দিকে পা বাড়ায় উষা। সাদাব সবে এসে বসেছে আরিশার সামনে। মেয়েটা এখন চলে যাবে, শেষবার দেখার জন্যই এসেছে সে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সাদাফি প্রথম কোনো অন্যায়ের জন্য আরিশার কাছে মাফ চাইছে। সে মাথা নিচু করে চাপা স্বরে আওড়ালো, সরি। আরিশার চোখ দুটি ক্রমশই বড় হয়ে যায়, যেন মনি বেরিয়ে আসবে।
সে কি ভুল শুনো নাকি? সাদাব সরি বলেছে, তাও আরিশাকে? এটা আদৌ বিশ্বাসযোগ্য? ও তো আরও ভেবেছিল সাদাব বুঝি মনে মনে ফোন দিয়ে আছে তাকে জব্দ করার। সে অবিশ্বাস্য চোখে সাদাফের পানে তাকিয়ে বিস্ময় নিয়েই বলল, কি বললি তুই? তুই যা শুনলি। আরিশা কিছুক্ষণ স্থির দৃষ্টিতে চেয়ে রাখ, পরপর ওষ্ঠ পুটে ফুটে উঠে মুচকি হাসি রেখা। সেই হাসি সাদাফের দৃষ্টিগোচর হয় না। সেও শয়তানি হাসি হাসি বিপরীতে। আমার আগাম সালামি। শাশুড়ির কাছে আগেই পাঠিয়ে দিয়েছি। তোর কাজ হলো নিজের মাকে গিয়ে বলবি, হ্যাঁ গো আম্মু, তোমাদের জামাই যে আমার জন্য অগ্রিম ঈদ সালামি দিল, কই সেটা দাও আমাকে। আরিশা বিষম খায়, ভরকে যায়। কিং কর্তব্য বিমূঢ় হয়ে চেয়ে হয় শয়তান ছেলেটার পানে। রাগে ফোঁস করে ওঠে। নিজের মাকে কিভাবে এসব বলবে সে? আদৌ সম্ভব? তোর সালামি আমার লাগবে না, তুই নিয়ে বসে থাক। ঠিক আছে, মেয়েদের জিনিস আমি রেখে কি করব? দিয়ে দেব, নে সায়ানিকে। শাইনিকে? তুই না চাইলেও হবে। আর এভাবেও না বললে আমার শাশুড়ি ও তোকে গিফট বক্স দিবি না। সবাই যখন কাল একরকম গেট আপ ধরবে, তা দেখে পরে ফ্যাস ফ্যাস করে কাঁদিস। তোর মাথা বেয়াদব। সাদাব দুষ্টু হেসে চলে যায় সেখান থেকে। উষা তখন শুধু শাড়ি পরেছিল, কোনো স্বাদ ছিল না। কিন্তু এবার ঘরে এসে ঠোঁটে গাঢ় খয়েরি লিপস্টিক দিল, গালে ব্লাশন দিল হালকা, চোখে কাজল মাস্কারা দিল, দুই হাতে খয়েরি রঙের রেশমি চুড়ি পরল। এক অদম্য জেদ চেপেছে মনে, তাকে ইগনোর করা, দূর দূর করে তাড়িয়ে দেওয়া। সেই দেখে নেবে। নেহার আর আরিশাকে বিদায় দিতে গিয়ে অনেকটা সময় পরেই সাগর ঘরে এলো। ড্রেসিং টেবিলের সামনে অপসরা সেজে বসে থাকা মেয়েটাকে একবার দেখে নিল আর চোখে। সাগরকে দেখে উষা নিজের জায়গা ছেড়ে দাঁড়ায়, সামনে এসে বলে, আমি 2 হাত ভরে মেহেদি দিয়েছি, আপনার নামও লিখেছি, দেখবেন না? যদিও মেহেদি শুকিয়ে গেছে। কথাটা বলে হাত দুটি সাগরের চোখের সামনে মেরে ধরল। সাগর পাশ ঘুরে দাঁড়ালো, আর চোখে দেখলো এবার মেহেদি দেওয়া হাতটা। উষা হতাশ, এত সাজুগুজুর পরও চোখ তুলে দেখেনি। সে কি আসলেই বেশি কষ্ট দিয়ে দিয়েছে? সে তো একটু বেশি করে। মানুষটা যতবার একটু কাছে আসতে চায় ততবার উষা বাধা দেয়, নিজেকে গুটিয়ে নেয় ভয়ে। রাগ তো হবেই। উষার আবারও কান্না পেলেও মনে মনে ঠিক করো আজ আর বাধা দেবে না সাগরকে। তবুও সাগর কথা বলুক, লজ্জাবানে মেরে ফেলুক তাকে, তবুও ইগনোর না করুক, সে সব সহে নেবে। সাগর উষাকে পাত্তা দিল না, ইচ্ছে করে গায়ের টি শার্টটা খুলে ছুঁড়ে ফেলল ডিভানে। বিনা বাক্য ব্যয় শুয়ে পড়ে বিছানায়। উষা আহত হয়। আজকের দিনে অন্তত এমন না করলে হয় না। উষা সাগরের পাশেই হাঁটু মুড়ে বসে পড়ে, চোখের কার্নিশ বেয়ে জল পড়ছে, গলা ধরে এসেছে। সাগরের বাহুতে হাত রেখে কোনো মতে কাঁপা কাঁপা গলায় বলল, সরি সাগর ভাই, এবারের মতো মাফ করে দিন, আর কখনো এমন করব না। এই কানে ধরছি, প্লিজ চোখ খুলুন, কথা বলুন। সাগর অনড়, সে এবার উল্টো দিক ঘুরে শুয়েছে। উষা এবার শব্দ করিয়ে কেঁদে দেয়। উষার কান্না যে সাগরকে অস্থির করে তুলছে, বুকে রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু নিজেকে সে শক্ত খুলে সে আবৃত রাখলো। উষা উঠে লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে বিছানায় আসে, একদম সাগরের পাশ ঘেঁষে শুয়ে পড়ে। সাগরকে জড়িয়ে ধরে শক্ত করে, নিজের মুখ গুজে সাগরের উন্মুক্ত হালকা রোমশ বুকে। উষা নাক টেনে ঘ্রাণ নেয় পুরুষালী বক্ষের, কেমন মাতাল করা ঘ্রাণ। সাগর নিজেকে যতটা সংযত রেখেছিল এবার বুঝি তাও ভেঙে গেল। হৃদস্পন্দন বাড়ছে ক্রমাগত, শরীর গরম হয়ে আসছে। শুষ্ক ঢোক গেলে সাগর, বুঝে রাখা চোখ দুটি কেঁপে ওঠে। নিজেকে আরও একটু শক্ত প্রমাণ করতে উষাকে টেনে হিঁচড়ে নিজের বুক থেকে সরায় সে। আবারও উষার উল্টো দিক হয়ে শুয়ে পড়ে। উষা ভগ্ন হৃদয়ে আবারও এগিয়ে যায়, পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে সাগরকে। সাগরের শরীরের এই অস্বাভাবিক তাপমাত্রা উষা অনুভব করতে পারছে। মৃদু হাসল সে, নিজের হাতে থাকে শুকনো মেহেদি নিয়ে এই বুকের ওপর রাখল। সাগরকে জ্বালাতে সেই হাত বুলিয়ে দিতে লাগলো সারা বুক জুড়ে। মেহেদি শুকনো হওয়ায় কেমন একটা সুরসুরি লাগছে। সাগরের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, শরীর কেঁপে কেঁপে উঠছে। তবুও সে শক্ত হয়ে শুয়ে রইল, কিন্তু উষা স্থির নেই। সে ব্যস্ত সাগরের পিঠে ওষ্ঠের উষ্ণ ছাপ ফেলতে। উষার গরম নিঃশ্বাস আশ্রে পড়ছে সাগরের পিঠে,
নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারল না সে। ভেতরটা জ্বলছে, ইচ্ছে করছে সমস্ত দূরত্ব ঘুচিয়ে দিতে, মেয়েটাকে নিজের সাথে পিষে ফেলতে। সাগরের নিঃশ্বাস অস্বাভাবিক, শরীরের তাপমাত্রাও অস্বাভাবিকভাবে বেড়েছে। সে আর এক মুহূর্ত দেরি করল না, একদম আচানক উষার দিকে ঘুরে গেল। হাত দিয়ে মৃদু ধাক্কা দিয়ে উষাকে সোজা করল, পরন্তু নিজেই উষার উপরে উঠে গেল। নিজের সমস্ত ভার ছেড়ে দিল উষার উপরে। উষার মাথার দুই দিকে নিজের হাত দিয়ে বন্দি করল। উষা ভয়ার্ত দৃষ্টিতে তাকালো একবার সাগরের হাতের দিকে, পরপর তাকালো একরাশ মাদকতা মিশ্রিত চোখ জোড়ায়। উষার শরীরে যেন আলাদা শিহরণ বয়ে গেল সেই চাহনি দেখে। সাগরের দৃষ্টিতে মাদকতা লেপ্টে আছে একরাশ কামকতা। সে দাঁতে দাঁত চেপে হিসহিসিয়ে বলল, আমার ছোঁয়া তোর ভালো লাগে না? উষা ভয় ভুলে বিস্ময় নিয়ে তাকালো সাগরের চোখের দিকে, মাথা দুই দিকে নাড়িয়ে কান্না মিশ্রিত গলায় থেমে থেমে বলল, আপনি ভুল ভাবছেন। সাগরের কানে সেসব ঢুকলো না। সে একরাশ মাদকতা নিয়ে তখনও তীর তীর করে কাঁপতে থাকা উষার পাতলা ঠোঁটের দিকে তাকিয়ে নিজেকে আর দমিয়ে রাখল না সে। আচমকা আঁকড়ে ধরল উষার ওষ্ঠজোড়া। নিজের সমস্ত ক্ষোভ নিয়ে সে তাই দিতে থাকলো ভালোবাসার পরশ। উষার ব্যাপারটা বুঝতে সময় লাগলো কিছুক্ষণ। আজকে আর সে পিছু হটবে না। উষা হাত উঁচিয়ে রাখলো সাগরের ঘাড়ে। উষার হাতের উষ্ণ স্পর্শ পেয়ে সাগর নিজের আক্রমণাত্মক ভাব কমিয়ে আনলো কিছুটা। অষ্টপুরের সংস্পর্শে মাতাল করে তুলল উষাকে। কয়েক পল কেটে গেল সেভাবেই। উষাকে নিঃশ্বাস নিতে না দেখে সাগর নিজেদের মধ্যে দূরত্ব বাড়ালো। ছাড়া পেতেই আটকে রাখা শ্বাস ছাড়ল উষা। নিঃশ্বাসের গতি অস্বাভাবিক, হাঁপড়ের মতো হাঁপাতে লাগলো দুজনেই। বুকের ওঠানামার গতি বেড়েছে। চোখ বন্ধ করে পড়ে রইল শক্ত হয়ে। নেশালো দৃষ্টিতে উষার আপাদমস্তক পরখ করে নিল সাগর। নিজের খেই হারিয়ে ফেলেছে সে। মুখ বাড়িয়ে ঠোঁট ছোঁয়ালে উষার বন্ধ চোখের পাতায়। ভালোবাসার উষ্ণ স্পর্শ দিল উষার সারা মুখে। মুহূর্ত ব্যয় না করে মুখ গুজল উষার ঘাড়ে। সেখানে মৃদু কামড় দিতে লাগলো ক্ষণে ক্ষণে। হাত বাড়িয়ে উষার গায়ের আঁচলটাও ফেলে দিল। উষার থেকে কোনো রূপ বাধা না পেয়ে মুচকি হাসল সাগর। কানের কাছে মুখ এনে কণ্ঠ খাদে নামিয়ে ফিস ফিস করে বলল, জান, তুই তো পুরাই আগুন রে। এই দেখ, তোর কাছে এলেই কেমন গরম হয়ে যায়। উফ, পাগল বানিয়ে দিলি আমায়। উষার গাল দুটো রক্তাভ আভা ছড়িয়ে দেয়। লজ্জায় চোখ ঘুরে রাখা দেয়। সাগর ফিস ফিস করে আরো কিছু বলতেই লজ্জায় দূরে সরে যায় উষা। সাগরের দিকে পিঠ দিয়ে শুয়ে থাকে। সাগর উষার উন্মুক্ত পিঠে আঙুল দিয়ে স্লাইড করতে করতে বলে, ঘুমিয়ে পড়ো বউ, অনেক রাত হয়েছে, অনেক সকালে উঠতে হবে। 3 ঘন্টাও ঠিকঠাক ঘুমোতে পারবে না। কথা শেষ করে উষাকে কাছে টেনে নেয় সাগর। পশ্চিমা আকাশের রক্তিম আভা জানান দিচ্ছে পবিত্র দিনের শুরু। ভোরের বাতাসে মিশে আছে এক অদ্ভুত নির্মলতা, যে নির্মলতার বলে সমস্ত দুঃখ ধুয়ে গেছে রাতের শেষ অন্ধকারে। দিগন্ত জুড়ে ভেসে আসছে তাকবীরের সুর। প্রতিটি ধ্বনি হৃদয় ছুঁয়ে যাচ্ছে শিউরে ওঠা আবেগে। মসজিদের মিনার থেকে ছড়িয়ে পড়া আজানের প্রতিধ্বনি ভোরকে ক্ষণে ক্ষণে আরও স্নিগ্ধ ও পবিত্র করে তুলেছে। রাস্তার ধুলোতেও যেন আজ সুবাস আছে। প্রতিটি গাছপালা যেন সেজেছে অদৃশ্য উল্লাসে। ঘরের ভেতর নতুন পোশাকের গন্ধ, মায়ের হাতের রান্নার, ঈদের প্রথম আনন্দ, সব মিলিয়ে আজকের সকাল অন্য সব সকালের মতো নয়। আজকের ভোর একেবারে অন্যরকম, নির্মল, পবিত্র আর অশেষ আনন্দের পূর্ণতায় ভরা। ভুইয়া বাড়ির প্রতিটি সদস্য মেতে উঠেছে নিজের কাজে। যে যার কাজ বুঝে হাতে হাত করে নিচ্ছে। বাড়ির পুরুষগণ নামাজ থেকে ফিরে আজকে আর বিশ্রাম নেননি। সকলেই ড্রয়িং ডাইনিং মিলিয়ে কাজে ব্যস্ত। সাদাফ অবশ্য নামাজ শেষে বাসায় ফেরেনি। সে বাবা চাচাকে বলে গেছে আর্জেন্ট কাজে এক্ষুনি ফুপুর বাসায় যেতে হবে। অগত্যা ওনারাও আর দ্বিমত করেনি, কারণ তাদের ছেলে নিশ্চয়ই ওই বাড়ির মেয়েকে জ্বালাতেই যাচ্ছে। এই সাত সকালে সাদাফকে দেখে অবাক হওয়ার কথা হলেও সোহেব খান মোটেও অবাক হলেন না। তার মেয়ে যেমন বিচ্ছু, তার চেয়ে দ্বিগুণ বিচ্ছু এই ছেলে। গালে মেহেদির রং দেখে যা বোঝার তিনি বুঝে গেলেন। বাহিরে এখনো আবছা অন্ধকার রয়ে গেছে, আর এই ছেলে এখন ফুপুর বাসায় এসে হাজির হয়েছে। তাও ভালো কোনো উদ্দেশ্য নিয়ে যে হাজির হয়নি তা তিনি হলফ করে বলতে পারেন। আরিশা তখনও ঘুমে। নামাজ পড়ে আবার নাইলাকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়েছে। মা ভাবি সকালের নাস্তার আয়োজনে ব্যস্ত। আরিশার মামারা, মামাতো কাজিনরা সর্বদা ঈদের নামাজ শেষে নাস্তাটা বোনের সাথেই করেন।
বোনের নিজস্ব সংসারে। এটা ঘটে আসছে বহু আগে থেকে। সাদা ফুপু ভাবির সাথে কুশল বিনিময় করে পা বাড়ায় আরিশার ঘরের দিকে। ঘুমন্ত মুখটা দেখে একটু মায়া জাগলেও সে মায়া দেখায়নি। নিজের কার্যসিদ্ধি হাসিল করে পরপর গালে কপালে কয়েকটা উষ্ণ ভেজায় স্পর্শ দিয়ে বের হয়ে গেছে রুম থেকে। উষা সকালে নামাজ শেষ করেই গোসল করে নিয়েছে, কিন্তু লজ্জায় নিচে যেতে পারছে না। কারণ বিয়ের পরে এতগুলো বছর কেটে গেল, তারা তো স্বামী স্ত্রীর মতো সম্পর্ক ছিল না। আর সব ঝামেলা মিটে যাওয়ার পরে আবার নতুন করে বিয়ে হওয়ার পরও এই পর্যন্ত কোনোদিনই ভেজা চুলে নিচে নামেনি। যদিও মাঝে একদিন মারিয়া জামান চুলে হাত দিয়েছিলেন, এ কারণে আরও একটু গুটিয়ে যাচ্ছে সে। যদিও সবাই জানে উষা ঈদের দিন সকাল সকালই গোসল করে সেরে ফেলে, তবুও কোথাও একটু সংকোচবোধ কাজ করছে। আর এমনিতেও সে হেয়ার ড্রায়ার ব্যবহার করে না, আর এখন যদি হেয়ার ড্রায়ার ব্যবহার করে এতেও বিপাকে পড়বে। পরবর্তীতে আবার গোসলের কথা বললে কি উত্তর দেবে সে? এত চিন্তা ভাবনা উষা আর নিতে পারল না। নিচে নেমে এলো, বাবা চাচার সাথে বসে কথাবার্তা সেরে গেল কিচেনে। সবার জন্য চা বানিয়ে নিয়ে আসবে সে। এটা এই বাড়ির নিত্যদিনকার রুটিন। সবাইকে চা দেওয়া শেষে উষা সাগরের আর নিজের জন্য চায়ের কাপ নিয়ে হাজির হয় নিজেদের রুমে। সাগর তখন পরনের পাঞ্জাবি খুলতে ব্যস্ত। উষাকে আসতে দেখে কাছে ডাকলো সে, বউ আমার, এদিকে আয়। উষা সাগরের অমন আদুরে রাগ প্রত্যাখ্যান করতে পারল না। চায়ের কাপটা রেখে এগিয়ে যায় সাগরের দিকে। কাছাকাছি আসতে উষার কোমরে হাত রেখে টেনে নেয় নিজের বুকের মাঝে। তারপর চোখ দিয়ে ইশারা করে পাঞ্জাবির শেষ দুটো বোতাম খুলতে। উষাও কথা বাড়ায় না, চুপচাপ নিজের কাজে ব্যস্ত হয়। ইদানিং তাকে এসব করতে হয়, তাই অভ্যেস হয়ে গেছে। কাজ শেষে নিজেই পাঞ্জাবিটা খুলে দেয়। সাগর নিঃশব্দে চুমু খায় বউয়ের কপালে। চাটা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিন আগে। সাগর কিছুক্ষণ নীরের দৃষ্টিতে তাকিয়ে থাকে উষার দিকে। কিছু মনে হয়েছে এমন ভান করেই দুষ্টু হেসে নিজের মুখ নিয়ে যায় উষার কানের কাছে। ফিস ফিস করে বলে, কিন্তু বউ, চা তো একদম খেতে ইচ্ছে করছে না রে। উষা ভ্রু কুচকায়, জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রয় সাগরের দিকে। কৌতূহলী স্বরে বলে, সে কি? তাহলে কি খাবেন? কি খেতে ইচ্ছে করছে বলুন, কি নিয়ে আসবো আপনিই বলে দিন। খেতে তো অনেক কিছুই মন চাচ্ছে, কিন্তু তুই তো আর চাইবি না আমি সেসব খাই। উষার কপালের ভাঁজ গাঢ় হয়, বিরক্ত সে, সাথে হতবাক। মানে কি, কি সব বলছেন? এমন ভাবে বলছেন যেন আমি আপনার খাওয়া দেখতে পারি না। এক্স্যাক্টলি, এটাই। দেখতেই তো পারিস না, পারলে কি আর দূরে দূরে থাকতে পারতি? উষা বুঝল না সাগরের কথাটা। কিছু বলার জন্য মুখ খুলতেই দরজায় করাঘাত ভেসে আসে। সাগর উষা দুজনেই ভ্রু কুচকে তাকায় দরজার পানে। ভাইয়া কি রুমে আসো? আরাফের গমগমে স্বর কনে পৌঁছাতে উষা হক চকিয়ে ওঠে, ছিটকে সরে যায় সাগরের থেকে। আশেপাশে না তাকিয়ে চায়ের কাপ হাতে নিয়ে ধূপ করে বসে পড়ে বিছানায়। সাগর শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে, দেখে উষার এমন পাগলামো। পরপর নিজেও স্বভাবস্বরূপ গুরুগম্ভীর স্বরে বলে, আছি, আয় তুই। আরাফ দরজা ঠেলে ঢুকে ভেতরের সাথে রাফিদও আছে। দুজনেই গিয়ে বসে উষার পাশে। রাফিদ একেবারে বিছানায় গা গুটিয়ে বসে পড়ে। সাগর ভ্রু কুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে সবই। সকাল সকাল আমার ঘরে কি বুঝে আগমন ঘটলো তোদের? একসাথে বসতে চা খেতে এসছি, নিচেই বসেছিলাম, কিন্তু চাচুদের ওসব রাজনৈতিক কথাবার্তা ভালো লাগছিল না, তাই ভাবলাম তোমার কাছে আসি। উষা বেশ খুশি হলো। আরাফের মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে উৎফুল্ল স্বরে বলে, বেশ করেছো, আমারও বোরিং লাগছিল। সাদাফ কই গেল? ও তো ফুপিদের বাসায় গেছে বলল। সে কি ভাইয়া? ও তো নিশ্চয়ই কোনো ভালো উদ্দেশ্যে জানি। রাফিদ হাসল। ওদের ব্যাপারটা আমাদের ভেবে কাজ নেই। চা খাওয়া শেষে বাড়ির সকল পুরুষরাই গোসল নিতে চলে গেল। অনেক বছর বাদে বাপ চাচাদের সাথে ঈদ করছে সাগর, তাই সে নিজেই সবার জন্য ঈদের কেনাকাটা করেছে। আর সবাই আজকে সাগরের দেওয়া পাঞ্জাবি পাজামা সেট পরেই ঈদের নামাজে যাবে। আরিশার ঘুম ভাঙলো একটু বেলা করেই। কিছুক্ষণ চোখ বন্ধ করে পড়ে রইল সেভাবেই। ঘুমটা পুরোপুরি কাটতেই বিছানার পাশ থেকে মোবাইলটা নিতে চাইল। চোখের সামনে মোবাইলটা ধরতেই দেখতে পেল সবুজ রঙের একটি কাগজ আটকানো মোবাইলের ওপরে। গুটি কয়েক সূক্ষ্ম ভাঁজ পড়ল আরিশার কপল জুড়ে। কৌতূহল দমিয়ে না রাখতে পেরে ভালো করে চোখ বোলায় কাগজটাতে। চিরকুটটা পরে আরিশা স্তব্ধ হয়ে বসে রইল কিছুক্ষণ। তার ছোট মস্তিষ্ক যেন ধরতে পারল না কি লেখা আছে এতে। নিজের হতবিহব্বল নয়ন জোড়া নিয়ে আবারও পড়ল চিরকুটটা।
আসলে আরিশা কেমন রিয়াকশন দেবে সেটা সে বুঝে পেল না। একে তো তাকে ডাকছে মুটো, আবার বলে কিনা তার মনের আটার বস্তা, সাথে গালে মেহেদি।